সময় চলছে তার নিজ গতিতে। সময় যেমন থেমে থাকে না, তেমনি মানুষের জীবনও চলে নিজ গতিতে। শুভর জীবনের ক্ষেত্রেও তাই। আরজুকে ছাড়া তার জীবন চলছে ঠিক, কিন্তু তাতে কোনো প্রাণ নেই, নেই কোনো উৎসাহ, উদ্দীপনা। আরজুকে সে এড়িয়ে চলছে প্রতিনিয়ত। মেয়েটা যখনই তার সামনে আসছে তখনই বক্ষস্থলের পীড়া আরও গাঢ় হয়ে যায়। শুভর বারবার মনে হয় কেন এই মেয়েটা তার হল না। যেই মানুষটিকে প্রতিনিয়ত নিজের ভেবে এসেছে সে হুট করেই অন্যের হয়ে গেল। এটা কি আসলেই মেনে নেওয়া সহজ? শুভর ক্ষেত্রে তো না। শুভ নিজের রুমের বারান্দায় বসে আছে। পাশের টবের ক্যাকটাস গাছটায় তার নজর পড়ল। তার কোনো এক জন্মদিনে আরজু তাকে এটা বার্থডে গিফট হিসেবে দিয়েছিল, আর ঠোঁট টিপে হেসে বলেছিল, তোর জীবন এই ক্যাকটাসের মতো অমসৃণ আর কাঁটাযুক্ত হোক। শালা, তোর এই কাঁটাময় জীবনকে যেই মেয়ে সাদরে গ্রহণ করবে তাকেই ঝাপটে ধরবি, কারণ সেই নারী তো মহান। তোর মতো বাদরের গলায় ঝুলে পড়া তো সহজ কাজ না, তাই সেই নারীর প্রতি অগ্রিম সেলুট। শুভ আরজুর কান মলে বলেছিল, সেই কাঁটায় আবার তোকে না আটকাতে হয়, দেখে শুনে উইশ করিস। আরজু বিরক্ত হয়ে কান ঘষতে লাগল আর বলল, আমি কোনো কাঁটায় আটকাব না, আমি তো স্কেলেটন ফ্লাওয়ারের মতো কারো জীবনে আটকাব। এই ফুলের পাপড়ি যেমন বৃষ্টিসিক্ত হলে সাদা রং মুছে স্বচ্ছ কাঁচ বা বরফের ভাস্কর্য মতন দেখায়, এবং পাপড়ির শিরাউপশিরা দৃশ্যমান হয়ে কঙ্কাল সাদৃশ্য হয়, তেমন সেই মানুষটাও আমার ভালোবাসায় নিজের কঠোরতা ভুলে আমার সামনে কোমল, নমনীয় আর স্বচ্ছ হয়ে উঠবে, যার মনটা আমি খুব সহজেই পড়তে পারব। শুভ আরজুর মাথায় এক চাপড় মেরে বলেছিল, মোটেও না। তোর কপালে এক ভেজাল লোক থাকবে, যার মন পড়া দূরে থাক, তার নজর অবধি পড়তে পারবি না। সবটাই থাকবে ধোঁয়াশা। অতীতের সেই কথা ভেবে শুভ নিজেই হাসল। আসলেই কি তার সেই কথা সত্যি হয়ে গেল? নিবরাস নাহিদকে কি আরজু আসলেই পড়তে পারছে? কারণ তার জানা মতে নিবরাস নাহিদ বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আর বেশ প্রফেশনাল। রাজনীতি এত স্বচ্ছ না যেটা উপর থেকে দেখা যায়। নাহিদও তার বিপরীত নয়। এই অস্বচ্ছ দুনিয়ায় আরজু নিজেকে না হারিয়ে ফেলে। আরজুর মতো বোকা মেয়ে আসলেই কি সেই নেতার জীবনের সুস্থভাবে টিকে থাকতে পারবে? সঠিক আর ভুলের মাঝের তফাৎ কি ধরতে পারবে? শোভা এক কাপ কফি এনে শুভকে দিল, আর পাশের ফাঁকা চেয়ারে বসল। ভাইয়ের মলিন মুখশ্রী তাকে ভীষণ পীড়া দেয়। সব সময় হাসি খুশি থাকা মানুষটা আজ কতটা শান্ত হয়ে আছে। শোভার হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। অনেকদিন শুভর সাথে যোগাযোগ করতে না পেরে আরজু তাদের বাসায় এসেছিল। তখন বাবা মা বাসায় ছিল না। শোভা প্রথমে আরজুকে দেখে ভীষণ রেগে গেছিল। মনের মাঝে আরজুকে নিয়ে বেশ ক্ষোভ জমা ছিল। ভেবেছিল আরজুকে সে ঢুকতেই দিবে না, কিন্তু আরজু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সোজা শুভর রুমের দরজার কাছে চলে এসেছিল। শোভার ভীষণ রাগ হয় তখন। যেই মেয়েটার কারণে আজ তার ভাই এতটা মানসিক যন্ত্রণা মাঝে আছে, সেই মেয়েটা কোনো অধিকারে এইভাবে বাসায় ঢুকে পড়ছে। কিসের এই অধিকারবোধ? পরক্ষণেই মনে পড়ল এটা তো নতুন না। এমন অধিকারবোধ তো আরজু আগে থেকেই দেখিয়ে এসেছে। আরজু শুভর দরজায় অনেকক্ষণ করঘাত করে, কিন্তু শুভ দরজা খুলেনি, কারণ শুভর মনে তখন চলছিল ঝড়। আরজুর মুখোমুখি সে হতে চায়নি। আরজু অনেকক্ষণ ডেকে হয়রান হয়ে পড়ল। আরজু একটা সময় কান্নায় ভেঙ্গে পড়ে আর বলতে থাকল, আমার সাথে এমন কেন করছিস শুভ? আমি জানি তোর কাছে সবকিছু লুকানো ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস কর সবার আগে আমি তোকেই জানাতে চেয়েছিলাম। এইভাবে আমার উপর অভিমান করে থাকিস না।
তুই আমাকে না বুঝলে কে বুঝবে? আমি জীবনে সবচাইতে আপন মানুষগুলোকে হারিয়ে খালামণি, খালুজান আর তোকে পেয়েছি। আজ যদি তুইও মাম্মা, পাপার মতো হারিয়ে যাস তবে আমি মানতে পারব না। আমাদের এত বছরের বন্ধুত্বে তোর এই কঠিন অভিমানকে জায়গা দিস না, কারণ আমার জীবনে তোর জায়গাটা অনেক স্পেশাল, যেটা কাউকে দিতে পারব না, এমনকি নেতা সাহেবকেও না। সেদিন আরজুর প্রতিটা কথায় শোভা ভালোবাসা দেখেছিল, কিন্তু সেটা সাধারণ ভালোবাসার ঊর্ধ্বে তীব্র বন্ধুত্বের ভালোবাসা ছিল। শোভার মনে হয়েছিল এমন গভীর বন্ধুত্ব কি তার জীবনে আছে? না, একটাও নেই। এইভাবে মান ভাঙ্গার মতো একটা বন্ধুত্বও তার নেই। তার মানে তার ভাই আর আরজুর মধ্যকার বন্ধুত্ব ভীষণ স্পেশাল। শোভার প্রথম মনে হল যেই অধিকার বোধে আরজু ঘরে ঢুকেছিল সেটা ছিল বন্ধুত্বের অধিকার, যা আরজু সেই বাল্যকাল থেকে ধীরে ধীরে অর্জন করেছে। সেদিন শোভা বুঝতে পেরেছিল আরজুর মনে শুভকে নিয়ে একটা বিশেষ অনুভূতি রয়েছে। সেটা প্রেমিক যুগলের প্রেমের অনুভূতির চাইতেও পবিত্র আর তীব্র কোনো অনুভূতির সম্পর্ক, যাকে সাধারণ প্রেম বলা ভুল হবে। সেদিন শোভার প্রথম মনে হয়েছে আরজু তার ভাইকে কখনো প্রেমিকের নজরে দেখেনি। আগের কথা ভেবে শোভা ভাইয়ের দিকে তাকাল। শোভাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ বিরক্ত হয়ে বলল, এইভাবে কি দেখিস? শোভা ভনিতা ছাড়াই প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তোমার কাছে ভালোবাসা বড় নাকি বন্ধুত্ব? শোভার প্রশ্নে শুভ থমকাল। শোভার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রইল কিছুক্ষণ। পরমুহূর্তে কফিতে এক চুমুক দিয়ে মেকি হেসে বলল, এত কঠিন প্রশ্ন কেন করছিস? জানা প্রয়োজন তাই। ভালোবাসা আর বন্ধুত্বে ছোট বড় বলে কিছুই নেই, দুটোই জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভালোবাসার সম্পর্ক প্রণয় অনুভূতি থেকে আসে। ভালোবাসার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। আর বন্ধুত্ব, সেটা আমরা ধীরে ধীরে অর্জন করি। একটা মানুষকে খুব কাছ থেকে জেনে তার প্রতি ধীরে ধীরে একটা আস্থা তৈরি হয়, আর তা থেকে বন্ধুত্ব তৈরি হয়। আমার জীবনে দুটোই এসেছে। আমার সবচাইতে ভালো বন্ধুত্ব একসময় আমার অজান্তেই ভালোবাসায় রূপ নিয়েছে। শোভা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তার মানে ভালোবাসা তোমার অগোচরে হয়েছে, যাতে তোমার কোনো হাত ছিল না। কিন্তু বন্ধুত্ব জন্মেছে আস্থা থেকে, অতি যত্নে নিজ হাতে তৈরি হয়েছে এই সম্পর্ক, যেটা দিন দিন আরও অটুট হয়েছে তোমাদের দুজনের মধ্যকার বিশ্বস্ততায়। একে অপরের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে নিজেদের অতি গোপন কথা একে অপরকে খুব সহজে বলে দিতে পারতে। মনের কষ্টগুলো নির্দ্বিধায় অন্যকে প্রকাশ করতে পারতে। একজন পুরুষ হয়েও সেই মানুষটার সামনে অশ্রু বিসর্জন দিতে দ্বিধা বোধ করেনি। আরজু তোমার কাছে নিজেকে এতটাই নিরাপদ বোধ করত যে গভীর রাতে তোমার বাইকে চড়ে দূর দূরান্তে চলে যেত দ্বিধাবোধ করত না। আমার দৃঢ় বিশ্বাস আজ যে কোনো বিপদে আরজু তোমাকেই সর্বপ্রথম মনে করবে। তাই না ভাইয়া? শুভ কোনো জবাব দিল না, নিস্তব্ধ হয়ে বসে রইল। শোভা শুকনো ঢোক গিলে আবার বলল, সেই ছোটবেলা থেকে তিলে তিলে গড়া সুন্দর বন্ধুত্বে এই অগোচরে আসা ভালোবাসা কি করে ভারী পড়ে গেল ভাইয়া? এতদিনের যত্নে গড়া বন্ধুত্বের সম্পর্ক কি এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসার অনুভূতির কাছে হেরে যাচ্ছে? যেই অনুভূতি ছিল শুধুই একপাক্ষিক। শুভ থমথমে অবস্থায় বসে রইল। মন মস্তিষ্ককে চলছে হাজারো যুদ্ধ। মনে হচ্ছে স্নায়ুকোষ স্থির হয়ে আসছে। শোভার প্রতিটা কথা তার মস্তিষ্ককে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শুভকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে শোভা উঠে চলে গেল। তার ভাই যথেষ্ট বুদ্ধিমান। ভালোবাসার অনুভূতির জন্য এত পুরনো বিশেষ মূল্যবান সম্পর্ককে কিভাবে দেখা উচিত সেটা তার ভাই নিশ্চয়ই জানে। একতরফা ভালোবাসায় দগ্ধ হয়ে নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলুক সেটা শোভা চায় না।
তার ভাই আরজুর প্রতি সৃষ্টি হওয়া ভালোবাসাকে মনের গহীনে সম্মানের সাথে জমিয়ে সামনে এগিয়ে যাক। জীবনে চলার পথে নিশ্চয়ই এমন কেউ আসবে যে ভাইয়ার এই একতরফা ভালোবাসার যথাযথ মূল্যায়ন করে তাকে উজাড় করে ভালোবাসবে, ভুলিয়ে দেবে এই না পাওয়ার যন্ত্রণাকে। কাজ শেষ করে মাত্রই হোটেলে ফিরেছে নাহিদ। রুমে এসেই একরাশ ক্লান্তি এসে ভর করেছে তাকে। বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। নাহিদ ফোন বের করে আরজুকে ভিডিও কল করল। আরজু যেন তার কলের অপেক্ষায় ছিল। দ্রুতই সে কল রিসিভ করল। মুহূর্তেই নাহিদের ফোনের স্ক্রিনে ভেসে উঠল স্নিগ্ধ এক মুখশ্রী। নাহিদ আলতো হাসল। এই মুখটা দেখেই সব ক্লান্তি নিমিষেই পালিয়েছে। নাহিদ ক্লান্ত স্বরে বলল, কেমন আছো আরজু? আরজু মুখটা মলিন করে বলল, একদম ভালো নেই, ভীষণ শূন্যতা অনুভব করছি। নাহিদ বাঁকা হেসে বলল, এই শূন্যতা কাটানোর জন্যই বুঝি আমার পাঞ্জাবি পরে বসে আছো? আরজু ভীষণ লজ্জা পেল। মাথা নিচু করে নিচের ঠোঁট কামড় ধরল। এই অসভ্য লোকটা সব দিকেই নজর রাখে। নাহিদকে প্রচণ্ড মিস করছিল আরজু। তাই ক্লজেট থেকে নাহিদের একটা পাঞ্জাবি পরবে বলে ভেবেছে। মানুষটাকে বুকে জড়াতে না পারলেও পাঞ্জাবি তো জড়ানো যাবে, কারণ তাতে নেতা সাহেবের কায়ার স্পর্শ, সুভাষ মিশে আছে। কিন্তু ক্লজের খুলে দেখল সব পাঞ্জাবি সাদা রঙের। আরজুর মেজাজ খারাপ হল। এই দুনিয়াতে এত রং থাকতে মানুষটাকে শুধু সাদাই কেন পরতে হবে? আরজু মনে মনে ভেবে নিল নেতা সাহেবের জন্য সে নিজে শপিং করবে আর রংবেরঙের পাঞ্জাবি কিনে আনবে। আরজু একটা পাঞ্জাবি নিয়ে পরে ফেলল। কিন্তু এই পাঞ্জাবি তার মতো শুকনো শরীরের কাছে জুব্বা মনে হচ্ছে। আরজুকে চুপ থাকতে দেখে নাহিদ বলল, লজ্জা পেলে? লজ্জা কিন্তু নারীর সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আরজু লাজুক হেসে বলল, তার মানে আপনার চোখে আমি সুন্দর? নাহিদ মুচকি হাসল আর বলল, আমার চোখে তুমি মায়াবী, স্নিগ্ধ, কোমল। আরজুর সারা দেহে শিহরণ বয়ে গেল। এই মানুষটা যে তার বাহ্যিক সৌন্দর্যকে ছাপিয়ে অভ্যন্তরে সৌন্দর্যের খোঁজ করেছে সেটা আরজুর হৃদয় ছুঁয়ে গেল। আরজু বুঝতে পারছে নাহিদের গম্ভীর সত্তার শক্ত খোলসটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। হয়তো নেতা সাহেবের মনের কোথাও না কোথাও তার জন্য প্রেমের পদ্ম ফুটে উঠছে। কিন্তু আরজু তো জানেই না তার নেতা সাহেব তার জন্য বুকে এক সমুদ্র ভালোবাসা জমিয়ে রেখেছে। নিস্তব্ধ রাস্তায় ছুটে চলছে নাহিদের গাড়ি। 3 দিন পর ফেরার কথা থাকলেও 2 দিনেই সে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরজু মেয়েটা আগে তার মাথা খারাপ করে রেখেছিল আর এখন তার স্বস্তিটুকু কেড়ে নিয়েছে। মেয়েটার কাছ থেকে এত বছর দূরে থেকেছে অথচ এখন একদিনও বছরের মতো লাগছে। সারাক্ষণ অস্থিরতায় ঘিরে ধরে রেখেছে তাকে। এই অস্থিরতা আরজুকে না দেখা অবধি কমবে না। একদিন আগেই বাসায় পৌঁছে আরজুকে একটু চমকে দিবে সে। আরজু নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে উঠবে। এত সব ভাবনার মাঝেই নাহিদের ফোন বেজে উঠল। কল রিসিভ করতেই অপর পাশ থেকে এক পুরুষালী কণ্ঠ বলে উঠল, নিবরাস নাহিদকে আজকাল পাওয়াই যায় না। আকাশের চাঁদ হয়ে গেছে নাকি জীবনে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে কোনটা? নাহিদের চোয়াল শক্ত হয়ে উঠল। মানুষটাকে সে খুব ভালো করেই চেনে। নাহিদ গম্ভীর সুরে বলল, চাঁদ হয়েছি নাকি চাঁদের দেখা পেয়েছি সেটা তোর দেখার বিষয় না। নিজের চরকায় ওফ অফ। সরি লিয়াকত আলীর মাথায় তেল দে। অপর পাশের মানুষটি খানিক হেসে বলল, শুনলাম এবার এমপি হওয়ার স্বাদ জেগেছে। নাহিদ বাঁকা হেসে বলল, সেটা বহু আগে থেকেই জেগেছে। তোর চাইতে ভালো কে জানে। তোর লিডারকে বলে দিস এবার তার গদিতে চড়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। অপর পাশের মানুষটা এবার গম্ভীর স্বরে বলল,
সেটা সময় বলে দিবে। রায়হানকে কোথায় রেখেছিস? নাহিদ বাঁকা হাসল। জানালার বাইরে দূরের আকাশে চাঁদের দিকে তাকিয়ে বলল, কোনো মেয়ের সম্মানে আঘাত হানলে আমরা তার জন্য কি শাস্তির ব্যবস্থা করতাম মনে আছে? আর তোর লিডারের বোনপো তো সম্মানহানির সাথে মেয়েটাকে মার্ডার করেছে। তাহলে তার শাস্তি কেমন হবে বুঝতেই পারছিস। লিয়াকত আলীকে চিনিস না? তার বোনপোর কিছু হলে তোর জীবনে কি ধ্বংসলীলা শুরু হবে জানিস তো? নিজের ভালো চাইলে ওকে ছেড়ে দে। নাহিদ খানিকটা রেগে বলল, তোর মতো বিশ্বাসঘাতকের কাছে আমার ভালো আশা করা যায় না। ঠিক আছে, তবে নিজের পরিণতির জন্য অপেক্ষা কর। কথাটা বলেই লোকটি কল কেটে দিল। রাগে নাহিদের শরীরের রক্তকণিকা ফুটতে শুরু করল। এই মানুষটিকে নাহিদ প্রচণ্ড ঘৃণা করে। এই মানুষটা তার জীবনের বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী। নাহিদ হয়তো কবেই এই মানুষটার চিহ্ন পৃথিবী থেকে মুছে দিত, কিন্তু সে এক ক্ষমতাধর এমপির ছত্রছায়ায় নিজেকে গুটিয়ে রেখেছে। তাছাড়া নাহিদ অতীতের এক অদৃশ্য মায়ার জন্য মানুষটাকে শেষ করে দিতে পারে না। মায়া বড্ড খারাপ জিনিস। নির্জন রাস্তায় নির্বিকারে ছুটে চলছে নাহিদের গাড়িটি। নাহিদ নিজের মেজাজ ভালো করতে ফোনে আরজুর ছবি দেখতে লাগল। তার বুকে প্রশান্তি দেওয়ার একমাত্র মাধ্যম আরজু। ছবিতে আরজু একটা সাদা কুর্তি আর লেগেন্স পরা শপিং মলের সামনে দাঁড়িয়ে বিরক্ত চোখে সামনে তাকিয়ে আছে। তার পেছনেই যারা। এই ছবিটা আজ থেকে প্রায় 3 বছর আগের। নাহিদ কাজের প্রেসারে অস্থির হয়ে একটু প্রশান্তির খোঁজে আরজুর পেছনে ছুটেছিল। দূর থেকে এক পলক দেখে যেন নাহিদের মন ভরে না, তাই জুম করে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিল। হঠাৎ গাড়ি ব্রেক করাই ভাবনা থেকে বেরিয়ে নাহিদ চমকে সামনে তাকাল। আসিফকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে আসিফ? স্যার ঠিক বুঝতে পারছি না। হঠাৎ থেমে গেল। আমি নেমে দেখছি। আসিফ একটু পরই জানালো টায়ার পাঞ্চার হয়ে গেছে। নাহিদ বেশ বিরক্ত হল। গভীর রাতে নির্জন রাস্তায় গাড়ি থেকে নেমে দাঁড়াল নাহিদ। বাইরে স্নিগ্ধ হাওয়া বইছে। নাহিদ দেখল আসিফ টায়ার বদলাতে ব্যস্ত। হঠাৎ রাস্তায় পড়ে থাকা কিছুর দিকে নাহিদের নজর যায়। সে সেটা হাতে তুলে নিল। দেখল খুব সূক্ষ্ম পিন জাতীয় কিছু। নাহিদ ভালো করে তাকিয়ে দেখল আরও বেশ কিছু এমন পিন রাস্তায় পড়ে রয়েছে। মুহূর্তেই নাহিদের মস্তিষ্ক আসন্ন বিপদের জানান দিল। নাহিদ বেশ চিন্তিত হয়ে আশেপাশে চোখ বুলাতে বুলাতে দ্রুত আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, এটা একটা ফাঁদ। আশেপাশে কেউ আছে। দ্রুত গাড়িতে যাও, কুইক। বিচক্ষণ আসিফ মুহূর্তেই পরিস্থিতি বুঝতে পারল। টায়ার ততক্ষণে লাগানো হয়ে গেছে। সে দ্রুত গাড়ির দিকে ছুটে গেল, কারণ সে তার রিভলভার গাড়িতে রেখে এসেছে। কিন্তু ততক্ষণে একটা গুলি আসিফের কানের নিচ দিয়ে ছুটে গেল। আসিফের মনে হচ্ছে বিকট শব্দে কিছু তার কানে বাজছে। কিন্তু নাহিদ ততক্ষণে গাড়ির ভেতরে পৌঁছে গেছে। সিটের নিচ থেকে দ্রুত নিজের রিভলভার বের করল। সেটা জানালা দিয়ে দ্রুত আসিফের দিকে ছুঁড়ে মারল। আসিফ দ্রুতই সেটা ক্যাচ করল আর সামনের সিট থেকে আরেকটা রিভলভার নাহিদ নিজে নিল। সামনে থেকে ধেয়ে আসছে গুলির বর্ষণ। নাহিদ দেখল সামনের ঝোপের পাশে কিছু মানুষের অবয়ব, আর সেদিকে থেকে শ্যুট করা হচ্ছে। নাহিদ আর আসিফ পাল্টা গুলি ছুড়তে লাগল। ততক্ষণে সামনের গ্লাসটি অনেকাংশে ভেঙে পড়েছে। নাহিদ তখন গাড়ির ভেতরে আর আসিফ গাড়ির বাইরে আড়ালে দাঁড়িয়ে গুলি ছুড়ছে। হঠাৎ একটা গুলি আসিফের বাম হাতে কবজিতে এসে লাগল। গুলিটা তার হাতের মাংস ভেদ করে বেরিয়ে গেছে। নিস্তব্ধ রাস্তায় আসিফ জোরে চিৎকার দিয়ে উঠল। তীব্র যন্ত্রণায় গাড়ির পেছনে রাস্তায় বসে পড়ল, কিন্তু দমে গেল না।
অন্য হাতে অনবরত শত্রুপক্ষকে প্রতিহত করতে লাগল। নাহিদ এই কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখল। নিচু হয়ে পেছনের সিট থেকে ড্রাইভিং সিটে চলে আসল আর আসিফকে বলল, আসিফ দ্রুত গাড়িতে উঠো, আমি ওদের দেখছি। আসিফ নাহিদের কথা মতো খুব সাবধানে গাড়ির পেছনের সিটে উঠে পড়ল। নাহিদ দ্রুত গাড়ি স্টার্ট দিল। এই ছাড়া আর উপায় নেই। নাহিদের রিভলভারের আর গুলি অবশিষ্ট নেই। নাহিদ অস্থির চিত্তে আসিফকে বলল, আসিফ হেড ডাউন। আসিফ দ্রুতই তা করল। নাহিদ সামনের গুলি উপেক্ষা করে গাড়ি সামনের দিকে আগাল। ফুল স্পিডে গাড়ি ছেড়ে দিল। জঙ্গলের ভেতরে থাকা শত্রুপক্ষকে মুহূর্তেই পেছনে ফেলে নাহিদ সামনে আগাতে থাকল। আসিফ ব্যথায় কাতর হয়েও নাহিদকে দেখছে। যেখানে এই মানুষটাকে তার সিকিউরিটি দেওয়ার কথা সেখানে এই মানুষটাই তাকে নিরাপত্তা দিচ্ছে। আসিফ নাহিদকে প্রশ্ন করল, ওরা আমাদের আসার খবর পেল কি করে? নিশ্চয়ই কেউ খবরটা লিক করেছে। স্যার, আপনি ঠিক আছেন? নাহিদ মুখে কিছুই বলল না। দ্রুত স্পিডে ড্রাইভ করতে লাগল। লুকিং গ্লাস নাহিদের চোখজোড়া অসম্ভব লালচে দেখাল। সুন্দর মুখটায় বিষণ্ণতার ছাপ। আসিফের খানিকটা সন্দেহ হতে লাগল। সেই সামনের দিকে ঝুঁকে নাহিদকে দেখল। নাহিদ এক হাতে ড্রাইভ করছে। আসিফের হঠাৎ চোখ পড়ল নাহিদের পেটের দিকে। দেখল নাহিদের সাদা পাঞ্জাবি পেটের ডান পাশে রক্তে ভিজে লাল হয়ে আছে। সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত বের হচ্ছে। আর নাহিদ এক হাতে সেই জায়গাটায় চেপে ধরে আছে। মুহূর্তেই আসিফের চোখ ছানাবড়া হয়ে গেল। সে যেন নিজের যন্ত্রণা ভুলেই গেল। সে অস্থির হয়ে বলল, ও শিট! স্যার, আপনার গুলি লেগেছে? আপনি সরুন, আমাকে ড্রাইভ করতে দিন। নাহিদ কাপা গলায় বলল, ড্রাইভ থামাতে পারবো না আসিফ। পেছনে দেখো। আসিফ অস্থির চিত্তে পেছনে ফিরে দেখল একটা মালবাহী গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। নাহিদ বলল, আসিফ, পেছনের সিটে আমার ফোন আছে। দ্রুত পুলিশকে কল করো। সামনেই চেকপোস্ট আছে। আমি সেদিকে যাওয়ার চেষ্টা করছি। দ্রুত করো। আসিফ আশেপাশে চোখ বুলিয়ে নাহিদের ফোন দেখতে পেল। ফোনের স্ক্রিনে আরজুর একটা ছবি ভাসছে। আসিফ বলল, স্যার, পাসওয়ার্ড। নাহিদের বুকে মুহূর্তেই তীব্র যন্ত্রণা শুরু হল। সে কাপা গলায় বলল, আরজু মাই লাইফলাইন। আসিফ কয়েক মুহূর্ত থমকাল। পর মুহূর্তেই নিজের কাজ করল। তীব্র যন্ত্রণায় নাহিদের চোখ বুজে আসছে। ক্ষত স্থান থেকে রক্তধারা গড়িয়ে গাড়িতে পড়ছে। নাহিদের নিজেকে ভীষণ দুর্বল লাগছে। মুহূর্তেই আরজুর হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে আসতেই নাহিদ মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করল। আরজু তার অপেক্ষায় আছে। যে করেই হোক তাকে দুর্বল হলে চলবে না। এত কিছুর পরও ভালোবাসার মানুষটাকে পেয়ে এত কম সময়ের মাঝেই তাকে ছেড়ে যেতে চায় না। আরজুকে নিয়ে সে বাঁচতে চায় বছরের পর বছর। কিন্তু চোখের সামনে সব যে ঝাপসা হয়ে আসছে। নাহিদের সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। রাতের আধারে নির্জন শহর জুড়ে অদ্ভুত মায়ার সঞ্চার হয়। সারাদিনের কোলাহলের পর এই শহর যেন ক্লান্ত হয়ে নিজেকে গুটিয়ে নেয়। আর সেই ক্লান্তি, নিস্তব্ধতার মাঝে আছে অপার সৌন্দর্য। দূরের ঝিঝি পোকারা দলে দলে ছুটে বেড়াচ্ছে। আকাশের চাঁদটাও আজ মেঘে ঢাকা। আরজু ডিভানে বসে রাতের সেই সৌন্দর্য উপভোগ করছে। কিন্তু মন কিছুতেই তৃপ্তি পাচ্ছে না। পাবে কি করে? মনটা যে বড্ড অস্থির হয়ে আছে। সেই বিকেলে নেতা সাহেবের সাথে কথা হয়েছে। আর এখন কল রিসিভ করছে না। মানুষটা দেশের প্রতি দায়িত্বশীল হলেও বউয়ের প্রতি একদমই না। কেমন খাপছাড়া।
আরজুর অবুঝ মন ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙাল। হয়তো বাবা মায়ের অভাববোধ থেকে সৃষ্টি হয়েছে এই চাহিদা। চারপাশের মানুষগুলো তাকে চাওয়ার আগেই এত ভালোবাসা দিয়েছে যে আরজু কারো সামান্য অবহেলা মেনে নিতে পারে না। যেমন আজকাল শুভর অদ্ভুত ব্যবহার তাকে ভীষণ আহত করে। আর নেতা সাহেব হল তার বিশেষ কাঙ্ক্ষিত ব্যক্তি। এই মানুষটির কাছে তার প্রত্যাশা অনেক বেশি। কবে, কখন, কিভাবে এই কঠোর, ধম্ভিক মানুষটাকে আরজু নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছে আরজুর জানা নেই। এক অদৃশ্য শক্তি আরজুকে মানুষটির দিকে টেনে নিয়ে গেছে। তাই তো জীবনে প্রথম এত বেহায়া হয়ে মানুষটাকে নিজের করে পেতে চেয়েছে। আর প্রকৃতি যেন তার পক্ষে ছিল। তবে আরজুর বিশ্বাস নেতা সাহেবও তাকে ভালোবাসে। কারণ এই অদ্ভুতভাবে হওয়া বিয়েটাকে নেতা সাহেব খুব সহজেই মেনে নিয়েছে। আরজুকে কখনো অসম্মান করেনি। আরজুর প্রতি ভীষণ খেয়াল রেখেছে। আরজু ফোনের লক স্ক্রিনে তাকাল। সেখানে তার নেতা সাহেবের বেশ সুন্দর একটা ছবি। এই ছবিটা আরজু অনেক আগে নেতা সাহেবের ফেসবুক পেজ থেকে নিয়েছে। আরজু বৃদ্ধাঙ্গুল দিয়ে নাহিদের ছবিটা ছুঁয়ে দিল। পাঞ্জাবির হাতা গুটাতে ব্যস্ত এমনভাবে ছবিটা তুলেছে। নাহিদের এই কাজটা আরজুকে ভীষণ আকর্ষণ করে। এই সুদর্শন পুরুষ তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। একবার কথা না হওয়া অবধি আরজু কিছুতেই স্বস্তি পাবে না। আরজু আবার নাহিদকে কল করার জন্য লক খুলল। স্ক্রিনে ভেসে আসলো তার আর শুভর হাস্যোজ্জ্বল ছবি। আরজু দীর্ঘশ্বাস ফেলে নাহিদের নাম্বারে আবার কল করল। কল রিসিভ হল না। আরজু এবার অধৈর্য হয়ে সারা রুমে পায়চারি করছে। দায়িত্বহীন পুরুষ একটা। কিছু একটা ভেবে সে আসিফকে কল করল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ হল। আরজু অভিমানী সুরে বলল, আপনার স্যারকে বলে দিবেন ফোন ইউজ করা বন্ধ করে দিতে। কারণ ফোনের প্রপার ইউজ সম্পর্কে তিনি কিছুই জানে না। আসিফকে নিশ্চুপ থাকতে দেখে আরজুর রাগ হল। তাই বলল, আপনি আর আপনার স্যার দুজনেই আমার কাছ থেকে ক্লাস নিবেন। আপনারা প্রযুক্তির ব্যবহার জানেন না। একজন ফোন ধরতে জানে না, আর অন্যজন কল রিসিভ করে মিউট হয়ে যান। আসিফ চোখ বুজে নিজেকে আগে শান্ত করল। চঞ্চল এই মেয়েটাকে এমন দুঃসংবাদ দেওয়ার সাহস হচ্ছে না। আরজুকে তার খুব পছন্দ। এই মেয়েটার মধ্যে সৌন্দর্যের সাথে সাথে সরলতা আছে। একজন মেয়রের স্ত্রী হওয়ার কোনো দাম্ভিকতা নেই। এটা তাকে খুব আশ্চর্য করেছে। আসিফকে দেখলেই হাসি মুখে কথা বলে। তার স্যারের মতো গুরুগম্ভীর ব্যক্তি এই চঞ্চল মেয়েটার মাঝে কি করে আটকে গেল? আসিফ কাপা কাপা গলায় বলল, ম্যাম আপনাকে কিছু বলবো, কিন্তু তার আগে বলুন আপনি নিজেকে শান্ত রাখবেন। আরজুর বুকের মাঝে কেমন ধক করে উঠল। তার মন বলছে খারাপ কিছু ঘটেছে। আরজু অস্থির হয়ে অস্পষ্ট স্বরে বলল, নেতা সাহেব ঠিক আছেন? আরজু মনের ভয়কে সত্যি করে আসিফ তাকে যা বলল তাতে আরজু পুরো স্তব্ধ হয়ে গেল। হাত থেকে ফোনটা গড়িয়ে পড়ল মেঝেতে। আরজুর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে। দুর্বল আরজু ধপ করে পড়ে গেল নিচে। সারা শরীর অসম্ভব কাঁপছে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। বহু বছর আগে নিজের আপন মানুষগুলোকে যেভাবে হারিয়েছে নেতা সাহেবও কি সেইভাবে হারিয়ে যাবে? না, আরজু আর কিছুই ভাবতে পারছে না। ভেতরের কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। আরজু যেন নিজেকে আর সামলাতে পারল না। বুকের ভেতরে তীব্র হাহাকার শুরু হল। হুহু করে কেঁদে উঠল আরজু। আর বিড়বিড় করতে লাগল, তার সাথেই কেন এমন হয়? তার একান্ত আপন মানুষগুলো কেন তার কাছ থেকে এক এক করে হারিয়ে যাচ্ছে? কিছুক্ষণের মধ্যেই সুমি দৌড়ে আসল। নিস্তব্ধ রাতে কারো আর্তনাদ শুনে সুমির গভীর ঘুম ছুটে গেল।
সুমি ঘরে ঢুকে দেখল মেঝেতে পড়ে থাকা বিধ্বস্ত আরজুকে। সুন্দর মুখটা কেমন লালচে হয়ে আছে, চুলগুলো এলোমেলো। আরজুকে মেঝেতে পড়ে কাঁদতে দেখে সুমি দৌড়ে আসলো আরজুর কাছে। আর অস্থির হয়ে বলল, ভাবি কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আরজু কাঁদতে কাঁদতে কাঁপা সরে বলল, নেতা সাহেব। আরজু আর বলতে পারল না, হুহু করে কেঁদে উঠল। সুমি আরজুকে উদ্দেশ্য করে বলল, ভাইজানের কি হয়েছে ভাবি? আরজু সুমিকে ঝাপটে ধরল আর বলল, আমার নেতা সাহেব হসপিটালে। সুমি, তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সুমির যেন বুক কেঁপে উঠল। ভাইজানকে সে প্রচণ্ড শ্রদ্ধা করে। এই মানুষটা তাকে বড় ভাইয়ার মতো স্নেহ করে। আর সেই মানুষটার এমন খবর শুনে সুমি নিজেই কেঁদে উঠল। আরজু অস্থির হয়ে উঠে দাঁড়াল। সুমি বলল, ভাবি কোথায় যাচ্ছেন? আরজু অস্থির হয়ে বলল, নেতা সাহেবের কাছে। সুমি দ্রুত আরজুকে আটকে বলল, ভাবি এই গভীর রাতে আপনি একা কি করে যাবেন? সাইফুল ভাই তো বাসায় চলে গেছে। এই রাতে একা গেলে যে কোনো বিপদ হতে পারে। ভাইজান আমাকে দায়িত্ব দিয়েছে আপনার খেয়াল রাখতে। আপনাকে এই গভীর রাতে একা কিছুতেই যেতে দেব না। আরজু যেন কিছুই ভাবতে পারছে না। খালুজান শহরের বাইরে গেছে 2 দিন হল। বাসার গ্যারেজে গাড়ি থাকলেও আরজু নিজে ড্রাইভ করতে জানে না। কি করবে কিছুই ভাবতে পারছে না। আরজু দুহাতে নিজের চুল খামচে ধরল। হঠাৎ আরজু অস্থির হয়ে ফোন খুঁজতে লাগল। এই পরিস্থিতিতে আরজুর একজনকেই মনে পড়ছে। একমাত্র এই মানুষটাই তাকে সাহায্য করতে পারবে। গভীর রাতে বারান্দায় বসে সিগারেট টানছে শুভ। মেঘে ঢাকা চাঁদের ন্যায় তার জীবনটাও কেমন আঁধারে ছেয়ে গেছে। জীবনের চলা উত্থান পতনের মাঝে নিজের লেখাপড়া থেকে অনেকটাই সরে গেছে। রিমির প্রেসারে একটা নোট রেডি করতে করতে অনেক রাত হয়েছে। মাথা পুরো জ্যাম হয়ে আছে। তাই এই নিকোটিনের বিকল্প নেই। হঠাৎ তার ফোন বাজতে লাগল। শুভ খানিকটা বিরক্ত হল। এই রাতে কে কল করেছে? ফোনের স্ক্রিনে তাকিয়ে শুভ চমকাল। আরজুর নাম্বার থেকে কল করা হচ্ছে। শুভ সেদিনই আরজুর নাম্বার আনব্লক করেছে। শুভ ঘড়িতে সময় দেখে কপাল কুঁচকে ফেলল। এত রাতে আরজু তাকে কেন কল করেছে? আগে এই গভীর রাতে আরজুর কল স্বাভাবিক বিষয় হলেও বর্তমানে খানিকটা অস্বাভাবিক। কারণ তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। যে দেয়াল শুভ নিজে দাঁড় করিয়েছে। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে শুভ কল রিসিভ করল। অপর পাশ থেকে আরজুর কান্নারত কণ্ঠস্বর শুনে শুভর বক্ষস্থল কেঁপে উঠল। শুভ স্পষ্ট বিপদের অভ্যাস পেল। আরজু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হয়তো চেষ্টা করেও পারছে না। আরজুর বাবা মা মারা যাওয়ার পর থেকে আরজুকে কখনোই এইভাবে কাঁদতে দেখেনি শুভ। শুভ অস্থির হয়ে প্রশ্ন করল, কি হয়েছে আরজু? কাঁদছিস কেন? আরজু তখনও কাদার ফলে কিছুই বলতে পারছে না। শুভ আদুরে স্বরে বলল, আরজু সোনা প্লিজ কান্না করিস না। কি হয়েছে বল, আমি সব ঠিক করে দিব। কে আমার গালফুলিকে এইভাবে কাঁদালো? আরজু কেঁদে বলল, শুভ আমাকে নেতা সাহেবের কাছে নিয়ে যা। শুভকে আর কিছুই বলতে হল না। শুভ অনেকটা আন্দাজ করতে পারল কি ঘটেছে। শুভ আরজুকে আশ্বাস দিয়ে বলল, আমি আসছি, তুই প্লিজ কান্না থামা। শুভর মায়ের ঘুম ভেঙে গেল টুকটুক শব্দে। এই গভীর রাতে এই শব্দ কোনো জায়গা থেকে আসছে দেখতে বিছানা ছেড়ে উঠে গেলেন। সোফার রুমে আসতেই দেখলেন শুভ হন্তদন্ত করে অস্থির হয়ে জ্যাকেট গায়ে জোড়াতে জোড়াতে বেরিয়ে আসছে। চোখে মুখে তার বিষণ্ণতা, অস্থিরতা।
শুভর মা চিন্তিত হয়ে বললেন, বাবা এত রাতে কোথায় যাচ্ছিস? শুভ জুতা পরতে পরতে বলল, বাইরে। শুভর মা আতঙ্কিত হয়ে পড়লেন। ছেলের মাথা নির্ঘাত খারাপ হয়ে গেছে। এই গভীর রাতে হন্তদন্ত হয়ে বাইরে ছুটছে। তিনি অস্থির হয়ে বললেন, এই রাতে বাইরে কি? এই তুই গাঁজা, হিরোইন খাস না তো? ইয়া আল্লাহ, আমার ছেলে হয়ে এইসব ড্রাগে জড়িয়ে পড়েছিস? এই শিক্ষা দিয়েছিলাম তোকে? এসব বলেই শুভর মা বিলাপ শুরু করলেন। শুভ এতে প্রচণ্ড বিরক্ত হল। শোভা মায়ের বিলাপ শুনে উঠে আসল। শুভ রেগে বলল, ফালতু কথা বলো না আম্মু, আমি আরজুর কাছে যাচ্ছিস। এই কথা যেন শুভর মায়ের কাছে আরো ভয়ানক শোনাল। ছেলে গাঁজার নেশা করলে হয়তো একটু কম কষ্ট পেতেন, কিন্তু ছেলে পড়েছে প্রেমের নেশায়। এই নেশা যে বড় ভয়ানক। তিনি আতঙ্কিত হয়ে শুভর কাছে এসে বললেন, পাগল হয়ে গেছিস? যেই মেয়ে তোকে ছেড়ে প্রভাবশালী এক লোককে টাকার জন্য বিয়ে করেছে সেই মেয়ের কাছে ছুটে যাচ্ছিস? শুভ পাশের বাকেট থেকে বাইকের চাবি নিয়ে বলল, বাজে কথা বলো না। আরজু বিপদে পড়েছে আম্মু, আমাকে যেতেই হবে। শুভর মা রেগে বললেন, স্বার্থপর মেয়ে একটা, আমার ছেলেকে এত কষ্ট দিয়েছে, আর এখন বিপদে পড়ে আমার ছেলেকে ডাকে। জীবনে ভালো হবে না এই মেয়ের। জাদু করেছে আমার ছেলেকে। আমার ছেলের জীবনে কালো ছায়া হয়ে ঘুরছে। শুভ কঠিন দৃষ্টি ফেলে বলল, আরজু কখনো আমাকে কোনো কমিটমেন্ট করেনি আম্মু। আমরা কোনো লাভ রিলেশনেও ছিলাম না। আমি আরজুকে ভালোবাসি, তার মনে এটা না আরজুর ও আমাকে ভালোবাসতে হবে। তাছাড়া তোমার ছেলেকে এই শিক্ষা দাওনি যে কারো বিপদে হাত পা গুটিয়ে বসে থাকবে। আর সেটা যদি আরজু হয়ে তবে তোমার ছেলে 2 মিনিটও ভাববে না তার কাছে ছুটে যেতে। ভুলে যেও না আরজু তোমার ছেলের ভালোবাসা হওয়ার আগে ভালো বন্ধু। সেই বন্ধুত্বের মূল্য আমার কাছে অনেক। শুভর মা হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। শুভ দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে এসে কপালে চুমু একে বলল, আই অ্যাম সরি আম্মু, কিন্তু আমাকে যেতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। শুভ শোভাকে ইশারাতে বুঝালো মাকে সামলাতে। আর শুভ দ্রুত চলে গেল। শুভর মা কিছুক্ষণ বিলাপ করে কাঁদলেন। আরজুকে নানান গালিগালাজ করলেন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। প্রায় 40 মিনিট পর শুভ আরজুর বাসায় পৌঁছাল। বাসায় দ্রুত ঢুকে দেখল আরজু সোফায় বসে কান্না করছে। শুভ একটু আগাতেই দেখল আরজুর বিধ্বস্ত অবস্থা। শুভর বুক মুচড়ে উঠল। যেই মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে সেই মুখে আজ অশ্রুকণা গড়িয়ে পড়ছে। শুভকে দেখে আরজু আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে এসে শুভর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। শুভর বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। সে দ্রুত পরম আদরে আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আরজু ভাঙ্গা গলায় বলল, আমাকে নিয়ে চল শুভ, আমি নেতা সাহেবের কাছে যাব। তার কিছু হলে আমি শেষ হয়ে যাব। আমার কাছের মানুষেরা আমাকে ফেলে কেন চলে যায়? আমি কি এতটাই খারাপ? শুভর দুচোখ ভিজে উঠল। আরজুর চুলে আলতো চুমু খেয়ে বলল, আরে পাগলি, এসব কি কথা? কেউ তোকে ফেলে যায়নি। সবটাই তোর ভ্রান্ত ধারণা। সবাই তোর কাছেই আছে। তোর নেতা সাহেব ঠিক হয়ে যাবে, দেখিস। শুভ আরজুর চোখের অশ্রু মুছে দিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সুমি এতক্ষণ অবাক হয়ে এই দুজনকে দেখছিল। কারো বন্ধুত্ব বুঝি এত গভীর হয়? কত সহজেই ভাবিকে সামলে নিল তার বন্ধু। এমন বন্ধুত্ব তো ভাইজান আর আশফি ভাইয়ার মধ্যেও দেখেনি সে।
হসপিটালে পৌঁছেই শুভ আর আরজু ছুটে গেল রিসেপশনে। সেখান থেকে জানতে পারল নাহিদকে অটতে ঢুকানো হয়েছে। আরজুর দমবন্ধ হবার জোগাড় হয় যখন জানতে পারে নাহিদকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। আরজুর মাথা চক্কর দিয়ে উঠে। আরজু পড়ে যেতে নিলে শুভ ধরে ফেলে। আরজুর মুখে কোনোমতে পানি ছিটিয়ে ওটি সামনে আসে। অপারেশন থিয়েটারের সামনে এসে শুভ চমকে গেল। পুরো ফ্লোর পুলিশের আন্ডারে। সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সিটির মেয়রের উপর হামলা হওয়ায় পুলিশ বেশ স্ট্রিক্ট সিকিউরিটি দিয়ে রেখেছে। এমনকি আরজু আর শুভকে যেতে দেওয়া হল না। শুভ রেগে আরজুর উদ্দেশ্যে বলল, এসব কি কথা? মেয়রের ওয়াইফ তুই, তোকে কেন যেতে দিবে না? আমি এখনই বলছি তুই কে। আরজু ভেজা চোখে সামনে তাকাল। তারপর কান্নারত অবস্থায় বলল, না শুভ, নেতা সাহেব আমাদের বিয়েটা আপাতত গোপন রেখেছে। তুই এইভাবে কিছু বলতে গেলে হাঙ্গামা সৃষ্টি হবে। আচ্ছা, আশেপাশে তাকিয়ে দেখ কাউকে চিনিস কিনা। আরজু ঝাপসা দৃষ্টিতে আশেপাশে চোখ বুলাল, কিন্তু কাউকেই পরিচিত বলে মনে হল না। দুর্বল আরজু আর দাঁড়িয়ে থাকতে পারছে না। শুভ পাশের চেয়ারে আরজুকে বসিয়ে দিল। শুভ নাহিদের অ্যাসিস্ট্যান্ট আসিফকে কল করল, কিন্তু রিসিভ হচ্ছে না। হঠাৎ কয়েকজনকে হন্তদন্ত হয়ে আসতে দেখাল শুভ। তাদের খুব সহজেই ভেতরে যেতে দিল পুলিশ। শুভ কপাল কুঁচকে বলল, আরজু, ওরা মনে হয় নাহিদ ভাইয়ার ফ্যামিলি পারসন। আরজু মাথা তুলে তাকিয়ে দেখল সামনের ব্যক্তিদের মুখগুলো পরিচিত মনে হল। আরজু তাদের ছবিতে দেখেছে। সামনের বয়োজ্যেষ্ঠ নারীটি নাহিদের দাদি। তাকে আরজুর মনে আছে। বাকি কাউকেই তেমন মনে করতে পারল না। ঠিক তখনই তাদের সামনে দিয়ে ছুটে আসলো একজন ব্যক্তি। আরজু ভেজা চোখে মানুষটাকে দেখে হুহু করে কেঁদে উঠল। আশফি লিফট থেকে বেরিয়ে এই আরজুকে বিধ্বস্ত অবস্থায় দেখল। সেই ছুটে আসল আরজুর সামনে। আরজু তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। আশফি আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে সামলাও আরজু। তোমার স্বামী একজন দুঃসাহসী পলিটিশিয়ান। তার স্ত্রী হয়ে তোমাকে এত দুর্বল হলে চলবে না। তোমাকে এইভাবে দেখলে আমার বন্ধুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তাই নিজেকে স্ট্রং করো। আরজু ভাঙ্গা সরে বলল, এসব কেন হলো ভাইয়া? আমার নেতা সাহেব তো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেউ কেন গুলি করল তাকে? আশফি কি করে বুঝাবে আরজুকে যে তার নেতা সাহেবের চারদিকে শত্রুপক্ষের অভাব নেই? নাহিদ যেই পথে চলে সেই পথে পদে পদে শত্রু তৈরি হয়। আশফি দীর্ঘশ্বাস ছাড়ল। আরজু আর শুভকে ভেতরে নিয়ে গেল। সেখানে পৌঁছেই দেখল নাহিদের দাদি কান্না করছেন। আরও বাকি সবাই বেশ উদ্বিগ্ন। আশফি সেখানে থাকা একজন ব্রিগেডিয়ার জেনারেল আর্মি অফিসারের সাথে হাত মিলাল। সেই অফিসারটি বেশ গম্ভীর স্বরে বলল, কার কাজ এটা? আমার ভাতিজার গায়ে আঘাত করার সাহস পায় কি করে? আশফি কপাল চুলকে বলল, সঠিক বলতে পারছি না আঙ্কেল, তবে আমরা যা ধারণা করছি সেটা হতে পারে। নকিব মাহমুদ চোয়াল শক্ত করে বলল, ওই রাস্কেল এবার কি করে নমিনেশন পায় আমি দেখে নেব। এই সময়টায় নাহিদকে সিকিউরিটি ছাড়া বের হতে মানা করেছিলাম। ছেলেটার জীবনের ভয় নেই। কথা শেষ করে নকিব মাহমুদের নজর যায় পেছনে দাঁড়ানো আরজুর দিকে। চোখে মুখে গাম্ভীর্যের আভাস রেখে তিনি বললেন, চিন্তা করো না মা, তোমার স্বামীর কিছুই হবে না। আমাদের ছেলে ভীষণ স্ট্রং, এত অল্পতে নেতিয়ে পড়বে না। আরজু হতবম্ব হয়ে তাকিয়ে রইল। আরজু ভাবছে এই ব্যক্তিটি কে, আর তাকে চেনে কি করে? আরজুর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নকিব মাহমুদ বললেন, আমি নাহিদের চাচু। আরজু অবাক হল।
নেতা সাহেব বলেছেন বিয়ের বিষয়ে কাউকেই জানায়নি, কিন্তু এই মানুষটা নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের ঠিক সবটা জানিয়েছেন। আরজু পাশের চেয়ারে বসে অশ্রু ঝরাচ্ছে। তার নেতা সাহেব ঠিক আছে তো? মানুষটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আরজু আর ভাবতে পারছে না। আরজু সৃষ্টিকর্তার কাছে তার নেতা সাহেবের জীবন ভিক্ষা চাইতে লাগল। এই মানুষটাকে নিয়ে আরও বহু পথ হাঁটতে চায় আরজু। ঠিক তখনই ওটিরও ভেতর থেকে ডক্টরের জায়গায় নিজের শ্বশুরকে বেরিয়ে আসতে দেখে আরজু চমকে গেল। মানুষটার গায়ের শার্ট রক্তে ভেজা, একদম তরতাজা রক্ত। আরজু ছলছল চোখে সেদিকে তাকিয়ে রইল। এই রক্ত কি তার নেতা সাহেবের? আরজুর ধপ করে মেঝেতে বসে পড়ল। অতীতের স্মৃতি তার মস্তিষ্ককে কামড়ে ধরেছে। ঠিক এমন রক্তে ভেজা শরীরে বাবা মায়ের মুখটা দেখেছিল বহু বছর আগে। আরজু থর থর করে কাঁপতে লাগল। শুভ আরজুর কাঁধ চেপে ধরল। আরজুকে শান্ত করতে চাইল। নাইম মাহমুদ দূর থেকেই আরজুকে দেখতে পেলেন। তিনি সামনে দাঁড়ানো নিজের মা, স্ত্রী সকলকে পাশ কাটিয়ে চলে গেলেন সোজা আরজুর দিকে। নূরজাহান, সানজিদা মাহমুদ অবাক হয়ে তাকালো নাইম মাহমুদের দিকে। নাইম মাহমুদ আরজুর সামনের হাঁটু ভাঁজ করে বসে পড়লেন। আরজু চিৎকার করে কাঁদছে। নাইম মাহমুদ তার রক্তে ভেজা হাতে আরজুর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে বললেন, ছেলেটাকে কতটা ভালোবাসি সেটা কোনোদিন প্রকাশ করতে পারিনি। আমার ছেলেটা আমার উপর ভীষণ অভিমান করে আছে। বাবা হয়ে নিজ সন্তানের রক্তাক্ত দেহ বহন করা কি এ যন্ত্রণার বলে বুঝাতে পারব না। ঠিক এই ভয়েই আমি নাহিদকে পলিটিক্স ছাড়তে বলি। আর ছেলেটা আমাকে নিজের স্বপ্নের বাধা মনে করে। বৌমা আমার ছেলেটা জ্ঞান হারানোর আগে একটা কথাই বলেছে, তার অমূল্য সম্পদের হেফাজত করতে। আর আমার ছেলের একমাত্র অমূল্য সম্পদ তুমি মা। আরজু নাইম মাহমুদের কথায় সারা শরীর কাঁপিয়ে কেঁদে চলল। তার নেতা সাহেব তার কাছে আবার ফিরে আসবে তো? আরজুর কান্না সেই ফ্লোরের সকলেই শুনতে লাগল। আর নাহিদের দাদি আর সানজিদা মাহমুদ অবাক হয়ে আরজুকে দেখছেন। কারণ এই মুহূর্তে তারা অচেনা মেয়েটার এই আর্তনাদের কারণ বুঝতে পারল না। সকল আধারকে ছাপিয়ে পূর্ব আকাশে সূর্যের তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়ছে এই ধরণীতে। পরিবেশে ছড়িয়ে আছে স্নিগ্ধতা। দিনের প্রথম প্রহরে শহর জুড়ে বিচরণ করে নিস্তব্ধতা। তবে ধীরে ধীরে সময়ের গতির সাথে বাড়ছে জনমানবের আনাগোনা। হসপিটালের করিডোরে সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। একটু আগেই নাহিদকে অট থেকে বের করা হয়েছে। নাহিদের পেটের বাম পাশে গুলি লেগেছিল। সেটা সফলভাবে বের করা হয়েছে। বর্তমানে নাহিদকে আইসিইউতে রাখা হয়েছে। অনেকটাই বিপদমুক্ত সে। ক্লান্ত চোখে সামনের বেঞ্চে বসা রূপবতী মেয়েটার দিকে তাকালেন নূরজাহান বেগম। এতক্ষণ এই বিপর্যয় পরিস্থিতিতে মেয়েটাকে ভালো করে দেখা হয়নি। বিষয়টা এখন অবধি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। তার সবচাইতে আদরের নাতি কাউকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিবে ভাবতে পারেনি। অথচ এতদিন বিয়ে কর বিয়ে কর বলে মুখে ফেনা তুলে ফেলেছে। মনে মনে নাতির প্রতি প্রচণ্ড অভিযোগ জমা হলেও এই রূপবতী মেয়েটাকে দেখে তার অভিযোগ খানিকটা কমে গেল। এত সুন্দরী মেয়ে তো সে নিজেও কোনো দিন দেখেনি। কি রূপ এই রমণীর! মলিন মুখেও যেন সৌন্দর্যের কোনো কমতি নেই। কান্নার ফলে নাকের ডগা কেমন লালচে হয়ে আছে। নূরজাহান বেগম মনে মনে হাসলেন। তিনি নিজের নাতির জন্য কোনোদিন এমন রূপসী খুঁজে পেতেন কিনা সন্দেহ। আরজু নামটা তার বহুবার শোনা হলেও এই রূপবতীকে কখনো দেখা হয়নি। তিনি আজ বুঝতে পারছেন কয়েক বছর আগে তার গুরুগম্ভীর নাতি এই রমণীর জন্য কেন উতলা হয়ে পড়েছিল। তিনি জানতেন তার নাহিদ কোনো সাধারণ মেয়ের জন্য পাগল হয়নি। নিশ্চয়ই সে মেয়ের মধ্যে অসাধারণ কিছু আছে।
আর আজ আরজুকে দেখে সেটা উপলব্ধি করতে পেরেছেন। আরজু আর চোখে নূরজাহানের দিকে তাকাল। এই বয়সেও বৃদ্ধা ভদ্রমহিলাটি বেশ মার্জিত, রুচিশীল। দাদির এক দৃষ্টিতে তাকিয়ে থাকার ফলে আরজুর অস্বস্তি হতে লাগল। আরজুরকে ছটফট করতে দেখে শুভ বলল, তুই ঠিক আছিস? পানি খাবি? আরজু মাথা নেড়ে সায় দিল। আসলেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। শুভ চলে গেল পানি আনতে। একটু পরই আরজু দেখতে পেল আসিফ আসছে। তার হাত প্লাস্টার করা। আরজু দ্রুত তার কাছে এগিয়ে গেল আর বলল, আপনি ঠিক আছেন? আসিফ হেসে বলল, জি ম্যাম। স্যারে কি অবস্থা? জি মোটামুটি ভালো, এখনো জ্ঞান ফিরেনি। আসিফ এবার চলে গেল আশফির কাছে, তাকে সব বিষয়ে ডিটেলস জানাতে। নাইম মাহমুদ মাত্রই পৌঁছলেন হসপিটালে। নাহিদের ওটি শেষ হওয়ার পর উনি বাসায় ফিরে গেছেন, কারণ তার সারা গায়ে নাহিদের রক্ত লেগে ভিজে উঠেছিল। ছেলের সুস্থতার খবর শুনেই ফ্রেশ হতে বাসায় গেছেন। গতকাল অফিসের মিটিং শেষ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে এই আসিফের কল পেয়ে স্পটে ছুটে গেছেন। সেখানে তখন মাত্র অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তার ছেলেটা রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স স্ট্রেচারে শুয়ে কাতরাচ্ছে। নাইম মাহমুদ তড়িৎ গতিতে ছেলের কাছে চলে গেলেন। ভয়, আতঙ্কে তার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল। তিনি পরম আদরে সন্তানকে বুকে টেনে নিলেন। দুচোখে তখন অশ্রু জমা হয়েছিল। তার ৩ সন্তানের মধ্যে নাহিদের প্রতি টানটা একটু অন্যরকম, কিন্তু মন খুলে কখনো সন্তানের কাছে সেই অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতে পারেনি। তিনি নিজে যেমন ব্যক্তিত্বের, ছেলেটাও ঠিক তেমন। তাই তো 2 কঠোর ব্যক্তিত্বের মানুষ নিজেদের দাম্ভিকতা ভুলে এগিয়ে আসতে পারেনি। নাহিদ ঝাপসা চোখে নিজের বাবাকে দেখে বিষণ্ণ হাসল আর কাপা সরে বলল, আপনার চোখে আমার জন্য অশ্রু জমা হয়েছে দেখে অবাক হলাম। নাইম মাহমুদ হুহু করে কেঁদে উঠলেন। ছেলেটা এমন কেন? বাবার স্নেহ কি বুঝে না? তিনি বললেন, আমার সন্তানের জন্য সর্বদাই আমার চোখ অশ্রুসিক্ত হয়, কিন্তু সেটা তুমি কোনো দিন উপলব্ধি করনি। নাহিদ তখন ভীষণ যন্ত্রণায় কাতর। সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে। ক্ষত স্থানে তীব্র যন্ত্রণা হচ্ছে। কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। অনেক কষ্টে বাবার উদ্দেশ্যে বলল, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমার কিছু হয়ে গেলে আমার মূল্যবান সম্পদের হেফাজত করবেন। মনে রাখবেন আপনার ছেলে এই সম্পদের বিন্দু পরিমাণ ক্ষতি সহ্য করতে পারবে না। নাইম মাহমুদ তখন আহত সন্তানকে বুকে জড়িয়ে নিয়েছিলেন, কিন্তু তার আগেই নাহিদ জ্ঞান হারায়। নাইম মাহমুদ এসে আরজুর পাশে দাঁড়ালেন। আরজুর উদ্দেশ্যে বলেন, কিছু খেয়েছ মা? আরজু বিষণ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার খিদে নেই আঙ্কেল। নাইম মাহমুদ মুচকি হেসে বললেন, না খেলে তো চলবে না। আর আমাকে নাহিদ আগে বাবা বলে ডাকত। অনেকদিন হয় সেই ডাকটা শুনি না। আরজু ভীষণ লজ্জা পেল। সে জানে না নেতা সাহেব আর তার বাবার মাঝে কি সমস্যা আছে, কিন্তু আরজু জানে বাবার মূল্য কত। আজ পাশে আছে বলে মানুষটা বুঝতে পারছে না। হারিয়ে গেলে ঠিক আফসোস করবে। পৃথিবীতে কোনো বাবাই খারাপ হয় না। আর তার সামনের মানুষটা তো নেতা সাহেবের প্রতিচ্ছবি। সেই মানুষটা কখনোই খারাপ হতে পারে না। তাই আরজু কাচুমাচু হয়ে বলল, আপনি চিন্তা করবেন না বাবা। খুব শীঘ্রই নেতা সাহেবের কাছ থেকে বাবা শুনতে পারবেন, ইনশাআল্লাহ। নাইম মাহমুদের মনটা খুশিতে ভরে গেল। তার বিশ্বাস আরজু পারবে তার আর নাহিদের মাঝের এই দূরত্ব মুছে দিতে। আরজু হাত কচলাতে কচলাতে বলল, বাবা আমি কি উনাকে একবার দেখতে পারি?
নাইম মাহমুদ আরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, একটু ধৈর্য ধরতে হবে মা। নাহিদের ক্ষততে ইনফেকশন হবার ভয় আছে, তাই কাউকেই ভেতরে যাওয়ার পারমিশন দিবে না। আগে ওর জ্ঞান ফিরুক, তারপর দেখা করতে পারবে। আরজু মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল, কারণ এই মুহূর্তে নেতা সাহেবের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। তখনই শুভ আসলো পানি আর কিছু খাবার নিয়ে। আরজুকে খেতে বললে আরজু খেতে চাইল না। শুভ রেগে বলল, না খেয়ে অসুস্থ হয়ে জামাইয়ের পাশের সিটে আসন গাড়তে চাস? থাপড়িয়ে গাল লাল করে দিব। নাইম মাহমুদ হেসে বলে উঠলেন, খেয়ে নাও মা, তোমার বন্ধু ঠিক বলেছে। অসুস্থ হলে আমার পাগল ছেলেটাকে সামলাবে কি করে? আরজু সামান্য একটু খাবার মুখে দিল, কিন্তু কিছুতেই গিলতে পারছে না। অসহায় দৃষ্টিতে শুভর দিকে তাকাল। শুভ চোখ রাঙিয়ে তাকাল। আরজু বাধ্য হয়ে পানি দিয়ে কোনো মতে খাবার গিলে ফেলল। আরজুর কষ্ট হচ্ছে দেখে শুভ আর জোর করল না। পরে দেখা যাবে বমি করে ভাসিয়ে ফেলেছে। আরজুর এইসব বাজে স্বভাব সম্পর্কে সে ভালো করেই জানে। সানজিদা মাহমুদ নাইম মাহমুদের পাশে দাঁড়ালেন। আর চোখে আরজুর দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে কাউকে না জানিয়ে বিয়ের মতো এমন একটা ডিসিশন নিয়ে নিল, আর আপনি মেনে নিলেন? মেয়েটা দেখতে ভালো, স্মার্ট, রুচিশীল বটে। দেখে কিন্তু বোঝাই যায় না মেয়েটা মিডল ক্লাস, তাই না? সানজিদা মাহমুদ আফসোসের স্বরে আবার বললেন, নাহিদ আবার শুধুমাত্র রূপের মোহে পড়ে মেয়েটাকে বিয়ে করেনি তো? কারণ নাহিদের মতো উচ্চবিত্ত পরিবারের ছেলের সাথে মেয়েটাকে একদম যায় না। নাহিদের স্ট্যাটাস মেইনটেইন করা প্রয়োজন ছিল। সানজিদার কথায় নাইম মাহমুদের রাগ হল, কিন্তু হসপিটালে সেটা প্রকাশ করা শোভনীয় হবে না। চারপাশে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, আর মিডিয়াও উঠপেতে আছে নিউজ জানতে। এমন পরিস্থিতির কোনো সিন ক্রিয়েট হোক তিনি চায় না। তাই নিজেকে শান্ত করে বিরক্ত হয়ে বলল, 21 শতাব্দীতে এসে তোমার এমন মনোভাব কিছুতেই শোভা পায় না। তাছাড়া আরজু যথেষ্ট স্মার্ট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনোসেন্ট একটা মেয়ে। সবচাইতে বড় কথা, মেয়েটা আমার ছেলের পছন্দের। আরজু একটা শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওর বাবা মা দুজনই ছিলেন ইঞ্জিনিয়ার। ওর খালামণি একজন সুনামধন্য অ্যাডভোকেট, আর ওর আঙ্কেল একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। সো স্ট্যাটাসের কোনো সমস্যাই নেই, সকলেই ওয়েস্টাবলিশ। আমার মতে স্ট্যাটাস মানুষের রুচিশীলতা, মার্জিত ব্যবহার আর যোগ্যতার মাধ্যমে নির্ধারিত হয়, অর্থের মাধ্যমে না। তাছাড়া তুমি আরজুর দিকে আঙুল তোলার আগে নিজের অতীত মনে করে নিও। সানজিদা মাহমুদ ভীষণ অপমান বোধ করলেন। মনে মনে আরজুর প্রতি ক্রোধ জন্মাল। 2 দিনের আশা মেয়েটার জন্য আজ তাকে এইসব কঠিন কথা শুনতে হল। এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। প্রায় ঘণ্টা খানেক পরই হসপিটালে পৌঁছালো জাহিদ আর জেরিন। তারা দুজন ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছে ভোরের দিকে। দুজনই ছিল ঢাকার বাইরে নানুর বাড়ি। জেরিন এইচএসসি পরীক্ষা শুরুর আগে তাদের দোয়া নিতে গেছে 2 দিন আগে। জেরিন আরজুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অশ্রু বিসর্জন দিল। জাহিদের চোখ কেমন লাল হয়ে আছে। নাইম মাহমুদ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ডোন্ট ওয়ারি মাই সন, হি ইজ অল রাইট। প্রায় দুপুরের দিকে নাহিদের জ্ঞান ফিরল। আর সবার আগে নাহিদের কাছে পৌঁছালো কমিশনার। কারণ বিষয়টা নিয়ে মিডিয়াতে নানান রকম নিউজ হচ্ছে। যে দেশে একজন মেয়রের নিরাপত্তা নেই সেই দেশে জনসাধারণের কি হবে? হসপিটালের আশেপাশে জার্নালিস্টদের ভিড় জমে আছে। পুরো হসপিটালে পুলিশ দিয়ে ঘেরাও করা। বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখার জন্য উপর মহল থেকে প্রেসার আসছে। পুলিশের উপর সকলেই আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করছে না।
তাই নাহিদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া ভীষণ প্রয়োজন। পুলিশের সাথে আশফি উপস্থিত ছিলেন, কারণ সে নাহিদের লয়ার। পুলিশ চলে গেলে নাহিদ আশফির দিকে তাকাল। আশফি মুচকি হেসে বলল, শালা ভয় পাইয়ে দিয়েছিলি? সিকিউরিটি ছাড়া কেন বের হয়েছিলি? জানিস ওরা ওত পেতে থাকে তোর ক্ষতি করার জন্য, আর তুই নিজে প্লেটে সাজিয়ে ওদের সেই সুযোগ দিয়েছিস। নাহিদ চোয়াল শক্ত করে নিচু স্বরে বলল, জানিস তো পেছনে থেকে কারা আঘাত করে? কাপুরুষেরা। ও নিজেকে আরও আগেই কাপুরুষ প্রমাণ করেছে। আমার ভাবতে অবাক লাগে একসময় এই মানুষটাকে কতটা বিশ্বাস করেছিলাম। আশফি মলিন হেসে বলল, বিশ্বাসঘাতকেরা দেখতে একদম মানুষের মতোই হয়, তাই তো তাদের চিহ্নিত করা কঠিন। নাহিদ সারা শরীরে ব্যথা অনুভব করছে, শরীর সামান্য নাড়াতে পারছে না। ব্যথার যন্ত্রণাকে ভুলে নাহিদ আশফির উদ্দেশ্যে বলল, ও এসেছে? আশফি জানে নাহিদ কার কথা বলছে, কিন্তু দুষ্টুমি করে না জানার ভান করে বলল, কার কথা বলছিস? নাহিদ জানে আশফি ইচ্ছে করেই এমন করছে, তাই বলল, আমার বউ কই ব্যাটা? আশফি শব্দ করে হেসে উঠল আর বলল, একজেক্টলি এমন প্রেমিক নাহিদকেই তো দেখার ইচ্ছে ছিল, যে নিজের প্রেমিকার জন্য মরিয়া হয়ে উঠবে। কিন্তু এত বছর এক নিরামিষ নাহিদকে সহ্য করতে হয়েছে। ফাইনালি ব্যাটা বিয়ে করে লাইনে এসেছিস। নাহিদ বিরক্ত হয়ে বলল, আরজু ঠিক আছে, বেশি রিয়েক্ট করেছে? আশফি হেসে বলল, শালা বউকে হসপিটালাইজড করার ব্যবস্থা করে ফেলেছিস। স্বামীর বিরহে বেচারির অবস্থা নাজেহাল। বউ তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে ব্যাটা। নাহিদ মুচকি হাসল, হৃদয়ের কোথাও না কোথাও প্রশান্তি অনুভব হচ্ছে, আবার ভয় কাজ করছে। আজ তার কিছু হলে আরজু কি নিজেকে সামলে নিতে পারত, নাকি ভেঙে পড়ত? নাহিদের ভাবনার মাঝেই রুমে প্রবেশ করল নূরজাহান বেগম। নাহিদকে দেখেই হুহু করে কেঁদে দিলেন ভদ্রমহিলা। নাহিদকে শয্যাসী অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেলেন। নাহিদ দেখল পেছনেই পরিবারের সকলের সাথে বাবাও এসেছেন। নাহিদ দাদির দিকে তাকিয়ে বলল, ডোন্ট ক্রাই বিউটিফুল লেডি, কাঁদলে তোমাকে ভীষণ বাজে লাগে। আমার বউকে কান্না করতে দেখে নিশ্চয়ই বুঝেছ কত কিউট লাগে। তুমি কি তার সাথে কম্পিটিশন দিতে চাচ্ছ? নূরজাহান বেগম গাল ফুলিয়ে বললেন, আমার রূপের কাছে সবাই ফিকে। যৌবনকালে এমনি এমনি এমপি সাহেব আমার পেছনে পেছনে ঘুরেছে নাকি? নাহিদ মুচকি হেসে বলল, তোমার জামাই কিন্তু আমার বউকে দেখে ফিট খেয়ে গেছিল, তোমার রূপ ভুলে বসেছিল। নূরজাহান নাহিদের গালে হালকা চাপড় মেরে বললেন, আমার বয়স হয়েছে, এমন করে ভয় পাইয়ে দিলে হার্ট অ্যাটাক করে উপরে চলে যেতে হবে। সিকিউরিটি ছাড়া কেন বেরিয়েছিস? জীবনের মায়া নেই তোর? যেদিন চলে যাবার ডাক আসবে সেদিন এমনি চলে যাব। এসব বলতে নেই, বর্তমানে তুই একা না, নিজে নিজে তো ঠিক বিয়ে করে নিয়েছিস। এই বুড়িকে জানানো জরুরি মনে করিসনি? তুমি তো জানতেই আমি বিয়ে করলে এই একজনকেই করতাম দাদিজান, তবে কেন বারবার আমাকে বিয়ের প্রেসার দিতে? নূরজাহান বেগম নাহিদের কপালের চুমু একে বলে, যেহেতু তাকে নিজের করে পেয়েই গেছিস, তাই তার কথা ভেবে নিজেকে এই বিপদের সম্মুখীন হতে দূরে রাখতে পারিস না? নাহিদ আর কিছুই বলল না, জানে কথায় কথা বাড়ে। নাহিদ একনজর বাবার দিকে তাকাল। এই মানুষটার চোখে সে গতকাল অদ্ভুত কিছু দেখেছিল। তবে কি বাবা সম্পর্কে বুঝতে কোথাও কোনো ভুল হচ্ছে? কিন্তু নাহিদ এই মানুষটাকে কখনোই সেই সম্মান দিবে না যা তার প্রাপ্য। এটা নাহিদের জেদ বা গোড়ামি যাই বলুক, তাতে নাহিদের কিছুই আসে যায় না।
সবাই নাহিদের সাথে দেখা করে বেরিয়ে আসলে নাহিদ বিচলিত হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আশফি মুচকি হাসল নাহিদের ব্যাকুলতা দেখে। এই ছেলেটাকে এমন রূপে দেখার বড় স্বাদ ছিল। ফাইনালি সেটা পূরণ হচ্ছে। আশফি হেসে বলল, এত অস্থির হতে হবে না। যাকে খুঁজছিস সে দরজার পাশেই দাঁড়িয়ে আছে। পাঠিয়ে দিচ্ছি। আরজু দুরু দুরু বুকে নাহিদের কেবিনে প্রবেশ করল। তার চোখজোড়া যেন ব্যাকুল হয়ে আছে নেতা সাহেবকে এক নজর দেখার জন্য। আরজু দৃষ্টি সামনে ফেলতেই দেখল বেডে দুর্বল, নিস্তেজ একটা শরীর পড়ে আছে। নাহিদের চোখে মুখে আছে বিষণ্ণতা। আরজুর বক্ষস্থলে সূক্ষ্ম যন্ত্রণা শুরু হল। আরজুকে নিস্তব্ধ হয়ে ছল ছল চোখে তাকিয়ে থাকতে দেখে নাহিদ তাকে ডাকল, আরজু কাম হেয়ার। আরজু নিস্তব্ধে নাহিদের পাশের তুলে বসল। নাহিদ মুচকি হেসে বলল, সুন্দরী বউ রেখে বেরিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি এক বিধ্বস্ত পেতনি সামনে বসে আছে। ঘটনা কি? প্রচণ্ড অভিমানে আরজু দৃষ্টি ফিরিয়ে নিল। এমন মুহূর্তে এমন মজা করার কোনো মানেই হয় না। নাহিদ আবার বলল, অভিমান করেছ নাকি? স্বামী বিছানায় পড়ে আছে আর স্ত্রী অভিমান নিয়ে বসে আছে। গুড। চলে গেলেই ভালো হতো। আরজু ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল। নাহিদের প্রতিটা কথা তাকে কষ্ট দিচ্ছে। নাহিদ কয়েক মুহূর্ত সেই কান্না উপভোগ করল। ইসস, কতটা ভাগ্যবান হলে প্রিয়সীর চোখে নিজের জন্য অশ্রু বিসর্জন দেখার সৌভাগ্য হয়। নাহিদ যে আসলেই বড় ভাগ্যবান পুরুষ। না হলে নিয়তি তার পক্ষে চলছে কেন? নাহিদ থমথমে গলায় বলল, কাম ক্লোজার আরজু। আরজু ছল ছল চোখে নাহিদের দিকে তাকাল। আর মাথা ঝাঁকিয়ে না জানাল। মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। নাহিদ আবার বলল, কাছে এসো না প্লিজ। আরজু এবার আর চুপ করে বসে থাকতে পারল না। এত আকুলতার ডাক নাকচ করা কঠিন। তাই নাহিদের কাছাকাছি এগিয়ে আসল। নাহিদ আরজুর চোয়াল দুই হাতে আবদ্ধ করে নিল। আর আরজুর ললাটে অধর ছুঁয়ে দিল। পরম আবেশে আরজুর চোখজোড়া বন্ধ হয়ে আসল। স্বামীর স্পর্শ বুঝি এতটাই প্রশান্তির হওয়ায়? এই পবিত্র স্পর্শ আরজুর সারা কায়া জুড়ে শিহরণ খেলে গেল। আরজু ভাবল জীবন তার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তার চাইতে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। সাবা খানম আর জুবাইর আহমেদ বসে আছে নূরজাহান বেগমের মুখোমুখি। নাহিদকে ভীষণ অপছন্দ হলেও এমন একটা মুহূর্তে তিনি না এসে পারলেন না। কারণ নাহিদ নামক মানুষটির সাথে তার মেয়েটার জীবন গভীরভাবে জড়িয়ে আছে। সাবা খানমকে দেখে নূরজাহান বেগম বললেন, বর্তমানে যেহেতু দুই পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে তাই পূর্বের তিক্ততা ভুলে সবার সামনে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। বাচ্চারা যাতে সুন্দরভাবে নিজেদের জীবন সাজাতে পারে সেই দোয়া করবেন। সাবা খানম তেমন কিছু বললেন না। জুবাইর আহমেদ মুচকি হেসে সায় দিল। শুভর ফোনে বারবার কল আসছে। তার মা কল করছে। শুভ দীর্ঘশ্বাস ছাড়ল। পাশে ফিরে আরজুর দিকে তাকাল। আরজু শুভর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। মেয়েটাকে ভীষণ ক্লান্ত লাগছে। শুভর হঠাৎ মনের পড়ল অনেক আগের কথা। শুভকে যখন সেদিন সেই ছেলেরা পিটিয়েছিল সেদিন আরজু কিছু ছেলেদের মাধ্যমে তাকে হসপিটালে নিয়ে আসে। শুভ বেশ আহত হয়েছিল। আর আরজু শুভর পাশে বসে ফোঁস ফোঁস করে কেঁদেছিল। নাকের পানি চোখের পানি ফেলে একাকার অবস্থা। ছি, কি বিচ্ছিরি অবস্থা। সবাই এত বলেও তাকে বাসায় পাঠাতে পারেনি। শুভর পাশেই ঠায় দাঁড়িয়েছিল। আরজুকে বাসায় পাঠাতে শুভ দুর্বল গলায় আরজুকে ধমকে বলেছিল, ইয়াক, কি নোংরা কাজ এসব। যা আমার চোখে সামনে থেকে যা। আমার বমি পাচ্ছে। বাসায় যেয়ে সোজা গোছলে ঢুকবি।
আরজু অভিমান করে শুভর আহত গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে বাসায় ফিরে এসেছিল। শুভ মুচকি হেসে সেই ব্যথা গিলে নিয়েছিল। এত অভিমান কোথায় লুকিয়ে রাখে? শুভ ঘুমন্ত আরজুর মাথায় হাত বুলিয়ে দিল। তাদের এত সুন্দর একটা সম্পর্কের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। শুভ আজ বুঝতে পারছে সে আরজুর কাছে যেই ভালোবাসা প্রত্যাশা করেছে তার চাইতেও সুন্দর ভালোবাসাময় সম্পর্ক তাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল। তবে শুভর মনে জন্মানো অনুভূতি কখনোই ভুলে থাকার নয়। সে আরজুকে সারা জীবন ঠিক এইভাবেই অনুভব করবে। কিন্তু এই অবুঝ মেয়েটা হয়তো কোনোদিন সেটা বুঝতেই পারবে না। আরজুকে যতবার দেখবে ঠিক ততবার হৃদয়ের ক্ষত তাজা হবে। তাই নিজেদের ভালোর জন্যই তার আরজুর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। না হলে তার হৃদয়ের হাল আরজু ঠিক বুঝে যাবে, যা আরজুর নতুন জীবনে বাজেভাবে প্রভাব ফেলবে। চলবে।